বাংলায় লক্ষ লক্ষ মানুষের নাম একেবারে বাদের খাতায় চলে যেতে বসেছে। এমনভাবে হয়রানি করা হচ্ছে যেন মনে হচ্ছে রাজ্যের ওপর বুলডোজার চালিয়ে দেওয়ার মতন। এই দ্বন্দ্ব সুপ্রিম কোর্টের পক্ষে মেটানো সম্ভব নয়, তাই সুপ্রিম কোর্ট সোজা বল ঠেলে দিয়েছে কলকাতা হাইকোর্টে। এসআইআর পরবর্তী সময় এই পরিস্থিতি আর কোন দিকে দেখতে পারে বলে মনে হচ্ছে? নির্বাচন কমিশন যে তথ্য ইতিমধ্যেই প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে অলরেডি 60 লক্ষ মানুষের নাম সেগুলো বাদ চলে গেছে। সেখানে প্রাণ ফিরিয়ে দেওয়ার কোনো জায়গা নেই, সেটা একেবারে ডেড। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি কোনোদিন দেখেছো যে সরাসরি সেই রাজ্যের মানুষের জন্য সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়া? এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা কারিশমা বলা যেতে পারে। মূল টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে উৎখাত করে দেওয়া। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের অ্যাকশন রিয়াকশন। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টে বৈঠক চলেছে। সেই বৈঠক থেকে বিভিন্ন দিক উঠে এসছে। মূলত বৈঠকের প্রধান বিষয় ছিল এসআইআর আবহে লজিক্যাল ডিসক্রিপেন্সি। যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কারুর নাম, তার টাইটেল, তার বাড়ির অ্যাড্রেস বা বিভিন্ন যে গাফিলতি, সেই গাফিলতি দেখতে পাওয়া গিয়েছিল। গাফিলতি বলছি কারণ মূলত কারুর নামের বানান এক, কিন্তু ভোটার কার্ডে বা এসআইআরের যখন ফর্ম ফিল আপ তিনি করেছেন তারপর নামের বানান অন্য কিছু চলে এসছে। আর এই সমস্ত নিয়েই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠীদা, লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টে বৈঠক, এই বৈঠক থেকে মূলত কোন কোন বিষয় উঠে আসলো? দেখো, আজকে কলকাতা হাইকোর্টে একটা নজিরবিহীন ঘটনা ঘটলো, যেটা অবশ্যই একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ বলা যেতে পারে। কারণ দুটি সাংবিধানিক প্রতিষ্ঠান, একদিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং একদিকে রাজ্য সরকার। তুমি জানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই এসআইআর নিয়ে তীব্র প্রশ্ন তুলেছিলেন এবং যে কারণে তাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছিল এবং সুপ্রিম কোর্টে তিনি সওয়াল জবাবও করেছিলেন। কিন্তু গত শুক্রবারের যে মামলার যা রায় হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অঞ্জনের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে আমরা দেখলাম যে দুটো সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে। পাশাপাশি একদিকে রাজ্য সরকারের ভূমিকা এবং তার পাশাপাশি শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। ভুলে গেলে চলবে না, এই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ ভাষাগতভাবে দেখো, বিহার, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, প্রতিটা রাজ্যে তার নিজস্ব আঞ্চলিক ভাষা রয়েছে এবং সেই আঞ্চলিক ভাষাকে কাজে লাগিয়েই বাংলায় লক্ষ লক্ষ মানুষের নাম একেবারে বাদের খাতায় চলে যেতে বসেছে। এবং শুধু তাই নয়, যে এআই এর মারফত কাজ করা হচ্ছে, সেখানে ধরে নাও যে তোমার টাইটেল হয়তো গঙ্গোপাধ্যায়, তুমি হয়তো গাঙ্গুলি ব্যবহার করো, আবার কারোর ধরো চ্যাটার্জি, সে চট্টোপাধ্যায় লেখে, এই রকম মুখার্জি, মুখোপাধ্যায়, এই বিষয়গুলোকে নিয়েই মুখ্যমন্ত্রী কিন্তু প্রশ্ন তুলেছেন। কারণ যখনই সেটা ওই এআই ফরম্যাটে ফেলা হচ্ছে, তখনই কিন্তু দেখা যাচ্ছে নামের জায়গায় বেশ কিছু হেরফের হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতিটা ডিজিট কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এসআইআরে প্রতিটা ডিজিট ধরে ধরে কিন্তু দেখা হচ্ছে। এক্ষেত্রেও ঠিক এই অভিযোগ তুলেছিল। আর লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ তুলেছে, যে শুধু তাই নয়, যেখানে নোটিশ পাঠানো হচ্ছে সেই নোটিশে এমনভাবে হয়রানি করা হচ্ছে যেন মনে হচ্ছে রাজ্যের ওপর বুলডোজার চালিয়ে দেওয়ার মতন। এবং এই যে ঘটনাগুলো ঘটছে, এটা যেমন রাজ্য সরকার বারবার অভিযোগ তুলেছে, যদিও রাজ্য সরকার নয়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় পিটিশনার হিসাবে তিনি রাজ্য সরকার হয়ে তিনি মামলাটা করেননি, কিন্তু তিনি রাজ্যের মানুষের হয়ে মামলা করেছেন। কিন্তু নির্বাচন কমিশনের তাদের যে একের পর এক নতুন নির্দেশিকা আসছে, সেই নির্দেশিকাতে বিএলও যারা কাজ করছেন তারা অনেক সময় হতাশ হয়ে পড়ছেন। যে জায়গা থেকে এখনও পর্যন্ত অনেক বিএলও মারা গিয়েছেন, তাই স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট শুক্রবারের মামলায় রাজ্য এবং নির্বাচন কমিশনের উভয় পক্ষের ভূমিকা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। এবং শুধু তাই নয়, নির্বাচন কমিশনের যে অভিযোগ ছিল যে তারা যে ক্যাটাগরির যারা আধিকারিককে দিচ্ছে রাজ্য সরকার, অর্থাৎ
নির্বাচন কমিশন বলতে চাইছে যে গ্রুপ সি বা তার নিচে পদমর্যাদার যারা রয়েছে সেই সমস্ত আধিকারিককেই রাজ্য সরকার প্রোভাইড করছে, অথচ নির্বাচন কমিশন চেয়েছিল গ্রুপ বি ক্যাটাগরিতে, অর্থাৎ এই পদমর্যাদার যারা আধিকারিক রয়েছেন তারাই যাতে ইআরও পদে যাতে কাজ করতে পারে, কিন্তু রাজ্য সরকার সেটা প্রোভাইড করতে পারেনি। এক্ষেত্রে রাজ্য সরকারের এটা ব্যর্থতা ধরে নেওয়া যেতেই পারে, কিন্তু নির্বাচন কমিশনে তার যে নিজস্ব একটা ভূমিকা ছিল সেই ভূমিকাকে তারা পালন করেছে। এবং বিভিন্ন সময় দেখছি যে একটা হিয়ারিংয়ে একবার ডাকা হলো, তার যাবতীয় নথি নিয়ে নেওয়া হলো, এবং সেই নথি নিয়ে নেওয়ার পরে তাকে আবার কোনো না কোনো দিন আবার তাকে তলব করা হচ্ছে যে তাকে এই নথিটা দিতে হবে। তার কারণ উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে প্রথম সূত্রপাত শুরু হলো, এবং তারপরে কি বলল যে না, যারা এই জোর বাংলার বাড়ি বা এই আবাস যোজনার যারা বাড়ি নিয়েছে এই সমস্ত যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো নেওয়া হবে না। অর্থাৎ নির্বাচন কমিশন এসআইআরটা যখন শুরু করলো তখন বলল যে এই নথিগুলোকে দিতে হবে, কিন্তু কোথাও স্পেসিফিকভাবে বলেনি যে এই নথিগুলো ইন ফিউচারে আমরা নেব না। এবং কখন সেটা বলছে, যখন এসআইআরটা প্রায় শেষের দিকে চলে যাচ্ছে তখন এসে একের পর এক তারা নতুন করে একটা এটা নয় ওটা দিন, ওটা না হলে এটা দিন। এতে কি মানুষের মধ্যে একটা বিভ্রান্তি। অর্থাৎ এসআইআরটা 2002 সালে হয়েছিল, 2026 হয়েছে, আবার হয়তো আগামী 46-এ হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এসআইআরটা তো শুধুমাত্র একটা সংশোধন, অর্থাৎ এই সংশোধন মানে তো এই নয় যে কাউকে নামটা বাদ দিয়ে দেওয়া। এই জায়গা থেকেই তীব্র বিরোধ ছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্ট এটা অন্তত স্পষ্টত বুঝে গেছে যে এই দ্বন্দ্ব, অর্থাৎ দুই সাংবিধানিক প্রতিষ্ঠাতার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সুপ্রিম কোর্টের পক্ষে মেটানো সম্ভব নয়। তাই সুপ্রিম কোর্ট সোজা বল ঠেলে দিয়েছে কলকাতা হাইকোর্টে, এবং সেখানে বলে দিয়েছেন যে গত শুক্রবার যে রায় দিয়েছে সেখানে স্পষ্টত বলেছে যে কারা কারা এই ইআরওর কাজ করতে পারবে। অর্থাৎ প্রাক্তন কোনো বিচারপতি বা বিচারক তারা কিন্তু কাজ করতে পারবে। এবং যদি দেখা যায় যে এমন কোনো ম্যাজিস্ট্রেট বা বিচারককে নেওয়া হয়, তিনি হয়তো মামলা, তার এজলাসে মামলা চলছে, মামলার ভার রয়েছে, এক্ষেত্রে এসআইআর করতে গিয়ে সেই মামলায় যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, তাই অল্টারনেটিভ অন্য কোনো এজলাসে যাতে সেই মামলাটা শুনানি গ্রহণ করা যেতে পারে সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম সকাল থেকে, যে ছবিটা আমরা কলকাতা হাইকোর্টে দেখলাম, যেখানে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং এএসজি অর্থাৎ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, প্রত্যেকে তারা এসছে। এবং শুধু তাই নয়, এখানে এসছে সিইও এসছেন, এবং তার যারা পদমর্যাদার যারা আধিকারিক রয়েছেন প্রত্যেকেই তারা এসছিলেন, এবং এখানে তারা বৈঠক করলেন। এখন বৈঠকের যে সারাংশটা উঠে আসছে সেটা হচ্ছে এই সমস্যাটা কিভাবে মেটানো সম্ভব, এবং এই সমস্যা মেটানোর জন্য কলকাতা হাইকোর্টে যিনি প্রধান বিচারপতি সুজয় পাল, তারই মধ্যস্থতায় কিন্তু এই বৈঠকটা চলল। এবং যেখান থেকে বলা যেতে পারে সুপ্রিম কোর্ট যে ডেডলাইন দিয়ে দিয়েছে যে আগামী 28শে মার্চের মধ্যেই, মাফ করবে 28শে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে, এবং সেই গাইডলাইন অর্থাৎ সেই ডেট মেনেই আজকে কলকাতা হাইকোর্টে এই জরুরিকালীন এই বৈঠক, এবং তাৎপর্যপূর্ণ এই বৈঠকে অনেকটাই হয়তো সমাধানের পথ কিন্তু বেরিয়ে এসছে, যেখানে প্রত্যেকের একটা সহযোগিতা, যে সহযোগিতার কথা সুপ্রিম কোর্ট বারবার বলে আসছিল, সেই সহযোগিতার হাত প্রত্যেকে বাড়িয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ কমিশনার যেহেতু রয়েছেন, এক্ষেত্রে কিন্তু প্রত্যেক পুলিশ আধিকারিকদের পূর্ণ সহযোগিতা করতে হবে। প্রাক্তন বিচারক এবং ম্যাজিস্ট্রেট বা এই পদমর্যাদার যারা আধিকারিক, যেটা কলকাতা হাইকোর্ট নিয়োগ করবেন, সেই সমস্ত আধিকারিকদের সম্পূর্ণ কাজের সহযোগিতা করতে হবে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কাজের যে ক্ষেত্রে যদি কোনো রকম বাধার মধ্যে পড়তে হয় সেটা যাতে না হয়, তার সম্পূর্ণ নিরাপত্তা সেটা সুনিশ্চিত করবে রাজ্য পুলিশ। এবং শুধু তাই নয়, যত দ্রুত এই কাজটা মিটিয়ে নেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তিনি কিন্তু এক প্রকার ঠিক এই বার্তাই কিন্তু প্রত্যেককে দিতে চেয়েছেন। কারণ এখানে যেটা দেখা যাচ্ছে যে সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে
এই যে যেভাবে জট তৈরি হচ্ছে দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে, এটা একেবারেই কাম্য নয়। একেবারে স্পষ্টত আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রত্যেককে কিন্তু এই বার্তা দিয়েছেন, দুটো সাংবিধানিক প্রতিষ্ঠান কখনোই এভাবে একেবারে সরাসরি দ্বন্দ্বের মধ্যে যেতে পারে না। তাহলে সমাজের প্রতি কিন্তু একটা অন্য বার্তা যায়, কারণ নির্বাচন কমিশন একটা অটোনমাস বডি এবং তারা তাদের মতো করে কাজ করবে, সরকার তাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে। কিন্তু এই যে ইআরওকে নিয়ে, এই মাফ করবে, যে ইআরওকে নিয়ে এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, গ্রুপ সি বা তারও নিচে পদমর্যাদা সরকারি আধিকারিকদের যেটা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের, এই জায়গাটা কিন্তু বিচারপতি সুজয় পাল অত্যন্ত তীক্ষ্ণ নজর দিয়ে দেখেছেন যে এইখানে কিন্তু একটা বদল আনতে হবে, এবং তা না হলে বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে কি বৈঠক হয়েছে তার রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্টকে দিতে হবে। যদি এটা যদি রাজ্য সরকার মেনে না নেয়, তাহলে কিন্তু আগামী দিনে অন্য রাজ্য থেকে কিন্তু ইআরও আনতে হবে। এটাও কিন্তু আজকে প্রধান বিচারপতি সুজয় পাল স্পষ্টত এই বার্তা দিয়েছেন, এমনটা কিন্তু হাইকোর্ট সূত্রে পাওয়া যাচ্ছে। তবে এই যে দীর্ঘ সময় ধরে এই যে আইনি জট, যে আইনি জটে কিন্তু তুমি দেখো এর আগে ডেট দেওয়া ছিল 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, সেই 14টা 28 তারিখে অবধি পৌঁছে গেছে। তাই সুপ্রিম কোর্ট যেমন চাইছে না যে এই যে দুজনের মধ্যে এই যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এই দ্বন্দ্ব যাতে আরও দীর্ঘায়ু না হয়, তাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার এবং মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রত্যেকেই কিন্তু আজকে এক সুরে তারা চাইছেন যে এই যে একটা কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কাটিয়ে যাতে সুষ্ঠুভাবে গঠনমূলকভাবে যাতে এই সমস্যাটা সমাধান করা যায়, সেই পথেই কিন্তু এগোনোর জন্য প্রধান বিচারপতি সুজয় পাল প্রত্যেককেই কিন্তু আবেদন জানিয়েছে, এবং যাতে সুষ্ঠুভাবে এই ইআরও যাতে নির্বাচিত করা হয়, অর্থাৎ চয়ন করা হয় কোন কোন আধিকারিকদের নেওয়া যেতে পারে। কারণ প্রতিটা জেলায় 2 থেকে 3টে করে কোর্ট আছে, যেমন লোয়ার কোর্ট অর্থাৎ সিভিল কোর্ট যেমন আছে, তারপরে পাশাপাশি তোমার কনজিউমার আছে, তার পাশাপাশি তোমার সিটি সিভিল রয়েছে, তার নগর দায়রা রয়েছে, ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে। প্রতিটা কোর্টে কতজন এই মুহূর্তে অবসর নিয়েছেন, কারা কারা এসআইআরে কাজ করতে পারবেন, কারা ঠিকঠাক করে সেই সমস্ত চয়ন প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু যাতে করে ফেলা যায়, এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রয়োজন হলে আগামীকাল রবিবার থেকে যাতে এই একেবারে যুদ্ধকালীন তৎপরতায় যাতে কাজ শুরু করা হয়, এই মর্মেই কিন্তু আজকে প্রধান বিচারপতি প্রত্যেকের কাছে এই অনুরোধটা করেছে। এবং যে ইআরওরা কাজ করবেন তারা যাতে নির্ভীকভাবে কাজ করতে পারে, তাদের ওপরে যাতে কোনো রকম আঘাত না আসে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এই রকম বার্তা কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট থেকে পাওয়া গেল এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে। ষষ্ঠীদা, একদিকে এই বৈঠক, তারপরে 28শে ফেব্রুয়ারি এসআইআরের ফাইনাল তালিকা প্রকাশ, পূর্ণাঙ্গ তালিকা, কতজনের নাম রয়েছে কার নাম নেই সেই তালিকা প্রকাশ। কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে তারপরই কিন্তু নির্বাচন, বিধানসভা। তাই এসআইআর পরবর্তী সময় এই পরিস্থিতি আর কোন দিকে দেখতে পারে বলে মনে হচ্ছে? দেখো, অলরেডি নির্বাচন কমিশন যে তথ্য ইতিমধ্যেই প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে অলরেডি 60 লক্ষ মানুষের নাম সেগুলো বাদ চলে গেছে, সেখানে প্রাণ ফিরিয়ে দেওয়ার কোনো জায়গা নেই, সেটা একেবারে ডেড। এবার বাকি যে এই যে প্রায় দেখা যাচ্ছে কোথাও 3 লক্ষ, কোথায় 4.5 লক্ষ, টোটাল যে ফিগারটা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু সংখ্যাটা প্রায় কাছাকাছি 50 লাখের কাছাকাছি। এবং এই যে 50 লাখ যেখানে দেখা যাচ্ছে একটু 19-20 ভুল রয়েছে, এবং সেগুলো সংশোধন করে নিলে হয়তো এই সমস্যা থেকে সম্পূর্ণ কমপ্লিট করা যেতে পারে। কিন্তু দেখা যাচ্ছে এই ছোট ছোট সমস্যাগুলোকে নিয়েই নির্বাচন কমিশনের সাথে রাজ্য প্রশাসন আর রাজ্য শাসক দল তাদের কিন্তু একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে। এবং এটা তো নজিরবিহীন ঘটনা। দেখো রিক, এতটা বছর আমরা এই সাংবাদিকতা জীবনে আমরা দেখেছি যে বহু সময় বহু রাজ্যের বিরুদ্ধে বহু অভিযোগ এসছে, এবং বহু রাজ্য তারা বারবার সরব হয়েছে, কিন্তু কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি কোনোদিন দেখেছো যে সরাসরি সেই রাজ্যের মানুষের জন্য সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়া? এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা কারিশমা বলা যেতে পারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা বাংলার মুখ, এখানে বলার কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং বিরোধীরা যেটা এ রাজ্যে বারবার, বিজেপি তো মূলত তারা টার্গেট দিয়েছে যে 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে। কেন বিজেপি কথা বলবে? যদি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে
রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তারা সমন্বয়ে কাজ করবে, এটাই হয়ে যাওয়া কথা এবং এই যে ফেডারেল স্ট্রাকচারে এটাই হয়ে আসছে। কিন্তু নির্বাচন কমিশন যেহেতু একটা অটোনমাস বডি, তাহলে এ রাজ্যের বিরোধী বিশেষ করে বিজেপিরা তারা কেন একথা বারবার প্রশ্ন তুলছে, তারা কেন এরা বলছে যে বাংলাদেশের রোহিঙ্গা ঘুষপেটিয়া এই সেই, তারা বলে যাচ্ছে, শুভেন্দু অধিকারী বলছে 1.5 কোটি মানুষের বাদ। কিন্তু এটা তো পুরোটাই তাহলে মনে হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যদি না হয় তাহলে 2002 সালে যখন সিপিএম রাজত্ব করছিল, অর্থাৎ বাম সরকারের আমল ছিল, সেই সময় অনিল বিশ্বাস তো তাহলে সেই সময় অনেক কথাই বলতে পারতেন এবং বামেদের অন্যান্য যারা লিডারশিপ ছিলেন তারা কিন্তু এই নিয়ে কোনো উচ্চবাচ্চা করেনি। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা সমস্তটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যে কারণে এ রাজ্যের বিরোধী বিশেষ করে বিজেপি তারা বারবার আঙুল তুলছে এবং বলছে যে এ রাজ্যে 1.5 কোটি মানুষ। আমি বলছি তিনি কি জ্যোতিষী? তিনি কি হাত গুনতে পারেন? তাহলে তিনি এ কথা কী করে বলছে? তার মানে তার কাছে এই ইনফরমেশনটুকু রয়েছে, তিনি টোটাল এ রাজ্যের নির্বাচনী ফিগার সেটা তাহলে পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন। কারণ 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল এবং বিজেপির তাদের দুজনের ব্যবধান ছিল মাত্র 50 লক্ষ ভোটার এবং এই 50 লক্ষ ভোটারকে টার্গেট তো করা হয়েছে, তার সাথে অতিরিক্ত আরও যদি 50,000 ভোট যদি কেটে নেওয়া যায় তাহলে তৃণমূলকে এ রাজ্য থেকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া যেতে পারে। এই টার্গেটেই যে এগোচ্ছে না এ কথা বলার অপেক্ষা রাখছে না, কারণ এক্ষেত্রে সিপিএম অভিযোগ তুলেছে। দেখো সিপিএম অভিযোগ তুলছে, তারা কী ধরনের অভিযোগ তুলছে, কংগ্রেস অভিযোগ তুলছে বা আইএসএফ কী ধরনের তাদের অভিযোগগুলো এবং বিজেপির যে অভিযোগগুলো, দুটো অভিযোগ কিন্তু এক নয়, এটা তোমায় বুঝতে হবে। এটা বাংলার মানুষ কিন্তু বুঝে গিয়েছে এবং বাংলার মানুষ বুঝে গিয়েছে যে এইটা আদতে কোনো নিরপেক্ষ সংশোধনীর কাজ হচ্ছে না, সমস্তটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মূল টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে উৎখাত করে দেওয়া। তাই তবে আজকের যে কলকাতা হাইকোর্টের এই যে গুরুত্বপূর্ণ যে বৈঠক, ঐতিহাসিক বৈঠক, সেই বৈঠক থেকে কিন্তু সুরাহার পথ এক প্রকার বেরিয়ে এসছে, কথা বলার অপেক্ষা রাখে না। তবে যত দ্রুত এই জট খুলবে তত তাড়াতাড়ি 28 ফেব্রুয়ারির মধ্যে এই তালিকা প্রকাশ করা সম্ভব হবে। নয়তো যদি এক্ষেত্রে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার যদি এক সুতোয় বাঁধন না হয়, তাহলে তোমাকে দায়িত্ব সহকারে বলতে পারি আগামী 28 ফেব্রুয়ারি নয়, আগামী 28 মার্চ পর্যন্ত সময় লেগে যেতে পারে। কারণ উত্তরপ্রদেশে যখন মার্চ মাসে বেরোচ্ছে, কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই 28 ফেব্রুয়ারির মধ্যে করতে হবে, এটাও প্রশ্ন ওঠে না। অন্যান্য রাজ্যে, কারণ 4টে রাজ্যে নির্বাচন রয়েছে, তামিলনাড়ু রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, আরও 2টো রাজ্য রয়েছে, তাহলে এ প্রশ্ন তো আসেই। শুধুমাত্র বাংলাকে ছোট করা, বাংলাকে নিচু করে দেখানো, এটা বিজেপির একটা কাজ এবং বিজেপির এই চক্রান্ত, যে চক্রান্ত জবাব মানুষ 26-এর ভোটে দেবে। এসআইআর আবহের মধ্যেই কিন্তু বিধানসভা নির্বাচন, ফলে এসআইআর আবহকে কোনোভাবেই কোনো রাজনৈতিক দল হাতছাড়া করতে চাইছে না, সেটা তৃণমূল হোক বা বিজেপি হোক। ফলে এই আবহের মধ্যেই যেরকম বিধানসভা নির্বাচনের আগেই এসআইআর নিয়ে চলছে কাটাছেঁড়া। আরও বিভিন্ন সময় বিভিন্ন খবর নিয়ে অ্যাকশন রিয়াকশানে আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।